আবারও সকলকে স্বাগত জানাচ্ছি ব্যাংক অ্যান্ড এসএসসি চ্যানেলের তরফ থেকে। আজকে আমরা কনস্টিটিউশনের এই ক্লাসটায় বেশ কিছু ইম্পর্টেন্ট আর্টিকেল দেখব ইন্ডিয়ান কনস্টিটিউশনের। বোঝা গেল? আসলে যারা WBCS নিয়ে প্রিপারেশান নিচ্ছ, স্টেট লেভেলে বা ইউপিএসসি নিয়ে প্রিপারেশান নিচ্ছ, তারা কিন্তু প্রত্যেকটা কনস্টিটিউশনের আমার আপলোড করা ভিডিওর ক্লাস ডিটেলে করবে, কোনো কিছু বাদ দেবে না। আর যারা এসএসসি বা স্টেট লেভেলে বিভিন্ন ক্লারিক্যাল পোস্ট বা নন গেজেটেড পোস্টগুলোর জন্য স্টেট বা সেন্ট্রাল যাই হোক না কেন তারা তৈরি হচ্ছ, তাদের কাছে কিন্তু আজকের ভিডিওটা এবং এর সাথে এই ভিডিওর যে সমস্ত সেকেন্ড থার্ড পার্ট আসবে সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট। যদি একান্তই, মানে অপশানটা বলে দিচ্ছে, কিন্তু যদি একান্তই কনস্টিটিউশন পড়তে ভালো না লাগে তাহলে কিন্তু পরীক্ষায় বিভিন্ন আর্টিকেল বারবার বলে দেয়। তাহলে সেখানে যদি কোনো বই ফলো করো বা স্টাডি ম্যাট ফলো করো, সেখানে কিন্তু অনেক বেশি আর্টিকেল থাকবে, তো অতগুলো মুখস্থ করা সম্ভব হয় না। তো বেশ কিছু আর্টিকেল জাস্ট বলে দেব, সেই আর্টিকেলগুলো পড়লে আর পরে যখন আমি ভিডিওগুলো আপলোড করব তার মধ্যে আর্টিকেলগুলো ছাড়া বাকি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো যদি পড়ো, মোর দ্যান এনাফ। আর যদি একান্তই কিছু না পারো তাহলে এই আর্টিকেলগুলো পড়লেও কিন্তু কনস্টিটিউশনে 5-6টা কোশ্চেন যদি আসে তার মধ্যে 3টে কি 2টো কোশ্চেন কমন পাবে। বুঝতে পারলে? কিন্তু যদি ক্লার্ক লেভেলের বা নন গেজেটেড পোস্টের জন্য তৈরি হও, শুধুমাত্র জিকে পার্টের জন্য প্রিলিমিনারির, তাহলে কিন্তু এই আর্টিকেলগুলো ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ভীষণ ভীষণ। এই কনস্টিটিউশনের খাতার প্রথমে 3 থেকে 4টে পাতা ম্যাক্সিমাম, হাতের লেখা যদি বড় বড় হয় তাও, এই কনস্টিটিউশনের এই আর্টিকেলগুলো নিয়ে নেবে। এইগুলো শুধু চোখ বুলিয়ে রাখলেই কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভীষণ উপকার হবে। এছাড়া বেশ কিছু কনস্টিটিউশনে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, যখন আমি বিভিন্ন ভিডিও আপলোড করব সেখান থেকে আর্টিকেলগুলো বাদ দিয়ে ওই কোশ্চেনগুলো তোমরা নিয়ে নিতে পারো। বাট আমি বলবো যে সবচেয়ে ভালো হয় যে ডিটেলে ক্লাসগুলো করা, তাহলে কিন্তু কনস্টিটিউশনে বহু অংশে কভার করবে, তাই না? তাহলে শুরু করা যাক। এই যে কনস্টিটিউশন সাবজেক্টটা, এখানে আগেই বলেছি এই টোটাল সাবজেক্টটাকে 22টা পার্ট বলতে চ্যাপ্টার ভাবতে পারো নিজের বোঝার সুবিধার জন্য। অ্যাকচুয়ালি 22টা পার্টে ভাগ করা হয়েছে, 12টা শিডিউলে ভাগ করা হয়েছে, আর 395টা আর্টিকেল আছে। বোঝা গেল? এটা আমি আগেই আলোচনা করেছি। এবার বলছে আর্টিকেল 1। আর্টিকেল 1-এ ইন্ডিয়াকে ডিফাইন করা হয়েছে কিভাবে? ইউনিয়ন অফ স্টেটস বলে। এটা দুভাবেই প্রশ্নটা আসে, ভীষণ ইম্পর্টেন্ট। ওয়ার্ডটা জাস্ট মাথায় ঢুকিয়ে নাও, কি ইউনিয়ন অফ স্টেটস। ইন্ডিয়া কি ইউনিয়ন অফ স্টেটস। কোথায় বলা হয়েছে? আর্টিকেল 1-এ বলা হয়েছে। বোঝা গেল? বলছে পার্লামেন্টের যে ক্ষমতাটা আছে, পার্লামেন্ট ক্যান অল্টার দ্য বাউন্ডারিজ অফ স্টেটস। আমাদের যখন বিহার থেকে ঝাড়খণ্ড স্টেটটা তৈরি হলো, তাহলে বিহারের বাউন্ডারি অনেকটা কমে গেল, ঝাড়খণ্ডের নতুন বাউন্ডারি তৈরি হলো। এরকম প্রত্যেকটা নতুন স্টেট যখন তৈরি হবে, আমাদের ভারতবর্ষে তো জমির পরিমাণ বাড়বে না। তাহলে কি হচ্ছে? এই বিভিন্ন স্টেটের থেকেই জমি নিয়ে নতুন স্টেট তৈরি হচ্ছে, তাহলে বাউন্ডারির অল্টারেশন হচ্ছে। সেই বাউন্ডারি অল্টার করার ক্ষমতা কার আছে? পার্লামেন্টের আছে। সেটা কে বলল? ইন্ডিয়ান কনস্টিটিউশন বলল। এবং বাউন্ডারি চাইলে অল্টার করা যায়। তাহলে কি হতো? বিহারের বাউন্ডারি অল্টার করতে চাইলে বিহার তো তখন রাজি হতো না, যে না আমি আমার বাউন্ডারি দেবো কেন। কিন্তু সেটার মানে নির্দিষ্ট প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে সেই প্রসেসটা যদি সাকসেসফুল হয় তবেই বাউন্ডারি অল্টার করার অধিকার কিন্তু পার্লামেন্টের আছে, সেটা কনস্টিটিউশন বলে দিয়েছে। তাই বিহারও কিন্তু না করতে পারবে না, তাকেও কনস্টিটিউশন মেনে চলতে হবে। আসলে আমাদের দেশে ইচ অ্যান্ড এভরি পার্সন, ইচ অ্যান্ড এভরি সংস্থা সবাই কনস্টিটিউশন দ্বারা বাউন্ডেড। তারপর বলছে ফরমেশন অফ নিউ স্টেটস, এটা বললাম। আর কি? চেঞ্জিং দ্য নেম অফ দ্য স্টেট। আমাদের দেশে বিভিন্ন শহরের নাম চেঞ্জ হচ্ছে, তারপর রাজ্যের নাম চেঞ্জ হচ্ছে। এটা সম্ভব, এবং এটা কে করবে? পার্লামেন্ট করবে। পার্লামেন্টের অ্যাপ্রুভাল ছাড়া হবে না। এটা কোথায় বলেছে? আর্টিকেল 2 থেকে 4-এ। তারপর সিটিজেনশিপের আর্টিকেল কোনটা? আর্টিকেল 5 থেকে 11। ভীষণ ইম্পর্টেন্ট, অনলি এইটা মনে রাখবে, 5 থেকে 11 সিটিজেনশিপ বা নাগরিকত্ব।
বলছে আর্টিকেল 13, পার্লামেন্ট কান্ট মেক এনি ল হুইচ ইজ আনকনস্টিটিউশনাল। পার্লামেন্টের বহু ক্ষমতা দেয়া হয়েছে কাকে? পার্লামেন্টকে। কে দিয়েছে? কনস্টিটিউশন। দেশকে শাসন করা, বিভিন্ন ল তৈরি করা, এরকম বিভিন্ন ক্ষমতা, নতুন স্টেট তৈরি করা, বহু ক্ষমতা দিয়েছে পার্লামেন্টকে। কিন্তু তা সত্ত্বেও পার্লামেন্ট বাউন্ডেড কার দ্বারা? কনস্টিটিউশন দ্বারা। কনস্টিটিউশনে যে সমস্ত নিয়মবিধি বলা হয়েছে এবং যেগুলো বলেছে পার্লামেন্টকে মানতে হবে, সেগুলো মানতে হবেই। তার বাইরে পার্লামেন্টের কাজ করারও কোনো ক্ষমতা নেই, অধিকার নেই। বোঝা গেল? তাহলে আনকনস্টিটিউশনাল, যেটা সংবিধান বিরোধী, সেরকম কোনো কাজ পার্লামেন্ট করতে পারবে না। এটা কোথায় বলা হয়েছে? আর্টিকেল 13-তে। বোঝা গেল? খুব ইম্পর্টেন্ট। বলছে আর্টিকেল 17 কি বলছে? অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, মানে অস্পৃশ্যতা। অস্পৃশ্যতাকে অ্যাবলিশ করার কথা বলা হয়েছে আর্টিকেল 17। এটা কত সালে? 1955 সালে আনটাচেবিলিটি অ্যাবলিশন অ্যাক্ট দ্বারা। আনটাচেবিলিটি অ্যাবলিশন অ্যাক্ট বা অস্পৃশ্যতা যে অবসান ঘটাবে সেই অ্যাক্টটা হয়েছিল কবে? 1955 সালে। এবং আর্টিকেল 17-তে বলেই দেয়া হলো আমাদের দেশে কোনো ইন্ডিয়ান বা কোনো জনগণের মধ্যে অস্পৃশ্যতা থাকবে না। এর একটা ইতিহাস রয়েছে, সংক্ষেপে একটু গল্পটা বলি। আমাদের দেশে কিন্তু 1947 সালে যখন স্বাধীন হয়, তার বহু আগে থেকে দেশের কিন্তু একটা খুব নেগেটিভ বিষয় চলতো। সেটা হচ্ছে আমাদের দেশের জনগণকে উঁচু জাতি নিচু জাতির মধ্যে আমাদের দেশের জনগণ নিজেরাই নিজেদের ভাগ করে নিয়েছিল। এর ফলে কী হতো? উঁচু জাতির মানুষেরা নিচু জাতির মানুষের সাথে একসাথে ওঠা বসা করতো না, কথাবার্তা বলতো না। কিন্তু সেটা সময়ের সাথে সাথে এতটাই খারাপ হয়ে গেছিল যে নিচু জাতির মানুষরা জলতেষ্টায় একদম প্রাণপাত হয়ে গেলে, এমনকি মরে গেলেও কিন্তু উঁচু জাতির লোকেরা তাকে জল দিতে পারবে না, উঁচু জাতির মানুষের জলের কুয়ায় সে খেতে পারবে না। ফলে কি হলো? সমাজের নিচু জাতির মানুষেরা আসলে সমাজের যে মূল স্রোত, সেটা থেকে সরে এসে পিছিয়ে গিয়ে গুটিয়ে সিটিয়ে একটা অবমাননায় বাঁচতে শুরু করলো। তাদের পড়াশোনার অধিকার নেই, মানে অনেকটা দাসের মতো জীবন হয়ে গেল। তাদের মানে স্বাধীনভাবে বাঁচার অধিকার নেই। খালি সমাজ তাদের হেয় করে, ছোট করে, সমস্ত কিছু থেকে বঞ্চিত করার একটা মানসিকতা থাকে। তোরা তো নিচু জাতির মানুষ, তোদের জন্য কি? এরকম একটা মানসিকতা সমাজের বাকি পোর্শনের মধ্যে তৈরি হয়ে গিয়েছিল। ফলে ভীষণ ঘৃণার শিকার হতে হতো এই মানুষদের। ফলে এই যে সিচুয়েশানটা তৈরি হয়েছিল, এটা থেকে দেশকে তো ওভারকাম করতে হবে, কারণ দেশ আজকে স্বাধীন হয়েছে। আর স্বাধীন দেশের চোখে দেশের প্রত্যেকটা জনগণ সমান, সেখানে কোনো উঁচু জাতি নিচু জাতি থাকবে না। তাহলে এটা অ্যাবলিশ করতে হবে। তাহলে সবার আগে এই নিচু জাতিকে সমান অধিকার দেওয়ার জন্য এই অস্পৃশ্যতাটা অ্যাবলিশ করা বা বন্ধ করা একান্ত দরকার হয়ে গিয়েছিল। তাই 1947 সালে স্বাধীন হলেও এটা সমাজে এতটাই স্ট্রংভাবে ছিল এটাকে অ্যাবলিশ করার আইনটা আসে কবে? 1955 সালে। তারপর আস্তে আস্তে দীর্ঘদিন ধরে সমাজে বহু মানুষ এর হয়ে কাজ করতে করতে বর্তমান যুগেই অস্পৃশ্যতা কিন্তু এখন নেই। তো আগে ভীষণভাবে ছিল, সমাজের একটা রীতি হয়ে গিয়েছিল। বোঝা গেছে? এবার বলছে আর্টিকেল 18-তে কি বলেছে? অ্যাবলিশন অফ টাইটেলস। আগে কি ছিল? রাজা রামমোহন রায়। তাহলে রামমোহনের আগে কি বলছে? রাজা। এটা কিন্তু কি উনি রাজা ছিলেন? ওনার কি রাজত্ব ছিল? ছিল না। এটা ছিল টাইটেল। এরকম বিভিন্ন টাইটেল বহু মানুষকে দেয়া হতো তখনকার যুগে, বিশেষত ব্রিটিশ যুগে। নাইট উপাধি ছিল, এরকম বহু উপাধি দেওয়া হতো। এই টাইটেল আর মানুষের আগে পরিচয় হিসেবে বুঝবে না। কি বসতে পারে? এডুকেশনাল কোয়ালিফিকেশান বসতে পারে, ডক্টরেট ডিগ্রি বসতে পারে, কিন্তু কোনো টাইটেল বসবে না। বোঝা গেল? সেই অ্যাবলিশন অফ টাইটেলের কথা কোথায় বলা হয়েছে কনস্টিটিউশনে? আর্টিকেল 18। এটা কেন হলো বলো তো? কেন কি? এর আগেই বললাম আমাদের দেশ এই মানসিকতায় তৈরি করতে চাইলো আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন, যে দেশের প্রত্যেকটা জনগণ দেশের কাছে সমান হবে। সেই সমান হতে গিয়ে যদি কেউ রাজা মহারাজা এরকম টাইটেল পায়, বা জমিদার বা এরকম বিভিন্ন টাইটেল পায়, নাইট টাইটেল, তাহলে কি হবে? তাদের মধ্যে জনগণের মধ্যে ডিসক্রিমিনেশন শুরু হচ্ছে। এ উঁচু, এ নিচু, এর অধিকার, এ রাজা বাবা, এরকম একটা ধারণা তৈরি হচ্ছে না?
সেই ধারণাটা রাখলে চলবে না, তাহলে জনগণের মধ্যে সমতা আসবে না, কোনো না কোনোভাবে উচ্চ নিচ এই তফাৎটা বজায় থাকবে। তাই কোনো মানুষকে আর টাইটেল দেয়া হবে না। তাহলে কি হবে? কোনো মানুষ ভালো কাজ করলে তো টাইটেল দেয়া হলো না, তাহলে কি করতে হবে? তাকে পুরস্কার দিতে হবে, অনার দিতে হবে, ট্রফি দিতে হবে, এসব দেয়া যাবে। মানে তার কাজ, সে যদি কোনো ইতিবাচক কাজ করে সমাজের জন্য বা দেশের কাছে, মানে গোটা কি বলে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডে, মানে বিশ্বের কাছে দেশের যে কোনো ফিল্ডে, খেলা হোক, গান হোক, নাচ হোক বা আবৃত্তি হোক, নিজের মানে কোয়ালিটি দিয়ে দেশের নামটা গোটা বিশ্বের সামনে তুলে ধরে বা উজ্জ্বল করে, তাহলে তাকে সাম্মানিক দেওয়া যেতে পারে, কিন্তু সেটা কোনো টাইটেল হবে না যে তার নামের সাথে বসবে, এতটা স্ট্রং টাইটেল হবে না। এবার বলছে, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ফান্ডামেন্টাল রাইট, আর্টিকেল 21 কি বলছে? রাইট অফ লাইফ, জীবনের অধিকার। আমাদের দেশে যে কোনো নাগরিক, সে নাগরিক হিসেবে জন্মাবার পর মুহূর্ত থেকে জন্মেছে শুধু এই সত্ত্বে বা এই অধিকারে, জীবনের অধিকারটা পাবে। কেউ তার থেকে জীবন ছিনিয়ে নিতে পারে না। ছিনিয়ে নিলে মানে খুন করলে বা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে, হত্যা করলে, তখন কিন্তু সে বা তার পরিজনরা ডাইরেক্ট আমাদের জুডিশিয়ারি সিস্টেমের মানে শরণাপন্ন হতে পারে ন্যায় বিচারের জন্য, এবং ন্যায় বিচার পেয়েও থাকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এরকম বিভিন্ন জায়গায়। যেমন এই যে ফান্ডামেন্টাল রাইট, প্রত্যেকটা রাইটই কিন্তু আমাদের জাস্টিসেবল। সেই রাইটগুলো ভায়োলেশন হলে আমরা কিন্তু আর্টিকেল 32 অনুযায়ী যেতে পারি সুপ্রিম কোর্টে, আর আর্টিকেল 226 অনুযায়ী যেতে পারি কোথায়? হাইকোর্টে। মানে আমাদের যে সমস্ত 6টা ফান্ডামেন্টাল রাইট বলবে, সেগুলো যদি বিঘ্নিত হয়, তাহলে আমরা হাইকোর্টে বলতে পারি যে হাইকোর্টে পিটিশন মানে করতে পারি, অ্যাপ্লাই করতে পারি যে আমার এই ফান্ডামেন্টাল রাইটটা বিঘ্নিত হচ্ছে, আপনি ব্যবস্থা নিন। সেটা আর্টিকেল 226-এ বলা হয়েছে। আর 32-তে বলা হয়েছে, যাকে বলা হয় হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেখানে বলা হয়েছে মানুষ চাইলে সুপ্রিম কোর্ট বা সর্বোচ্চ আদালত যেটা, সেখানেও অ্যাপ্লাই করতে পারে। সেটা কিন্তু কনস্টিটিউশনই প্রত্যেকটা দেশের জনগণকে অধিকার দিয়েছে, যার ন্যাশনালিটি ইন্ডিয়ান সেই পারবে। যদিও ফান্ডামেন্টাল রাইটের অধিকার, রাইট টু লাইফের অধিকার আমাদের দেশে ঘুরতে আসা ফরেনারদেরও রয়েছে। এবার বলছে আর্টিকেল 31 বলছে রাইট টু প্রপার্টি অ্যাজ এ ফান্ডামেন্টাল রাইট। আমাদের ইন্ডিয়ায় কনস্টিটিউশন যখন তৈরি হয়েছিল, তখন কিন্তু সম্পত্তির অধিকারটা জন্মগত ছিল। মানে আমাদের দেশে জন্মালেই কিন্তু তার প্রপার্টি বা সম্পত্তির অধিকার থাকবে, কিন্তু সেটা এখন আর ফান্ডামেন্টাল রাইটে নেই। এখন কিন্তু আর্টিকেল 31টা ফান্ডামেন্টাল রাইটে নেই, সেটা চলে গেছে 300A-তে। কিতে? 300A-তে। সেটা আর ফান্ডামেন্টাল রাইট না থেকে হয়ে গেছে জনগণের আইনি অধিকার বা লিগ্যাল রাইট। মানে তুমি জন্মালেই যে সম্পত্তি পাবে এর কোনো মানে নেই, কিন্তু তুমি যদি দেশের সম্পত্তি নিজের ক্ষমতা বলে কোনো জমি হোক, কোনো দোকান হোক বা কোনো কিছু তুমি যদি কিনতে পারো এবং লিগালি তোমাকে সেই পেপারগুলো দেওয়া হয়, মেনে নেওয়া হয়, তাহলে সেই অধিকার লিগাল পেপার বলে তোমার থাকবে। এই আর্টিকেলের নামগুলো মানে 31, 300A, প্রত্যেকটা যে আর্টিকেল আজকে পড়ানো হচ্ছে তার নামগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে কোন আর্টিকেলে কি বলা হয়েছে। এটাও কিন্তু একদম মানে শর্ট থেকে শর্ট করে শুধু এক্সামের কোশ্চেনগুলোর কথা খেয়াল রেখে তৈরি করা হয়েছে। এগুলো আশা করি বাদ দেওয়া যাবে না, এর চেয়ে আর শর্ট করা যাবে না। এবার বলছে আর্টিকেল 21A, এখানে কি বলেছে? এডুকেশন বিকাম এ ফান্ডামেন্টাল রাইট, মানে শিক্ষার অধিকারকে ফান্ডামেন্টাল রাইট করা হয়। তবে আমাদের যে অরিজিনাল কনস্টিটিউশন, সেই সময় কিন্তু শিক্ষা জনগণের জন্মগত অধিকার ছিল না। তাহলে এলো কবে? ভারতে 2002 সালে, মানে অনেক পরে 2002 সালে 86তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী কি করা হয় যে শিক্ষাকে ফান্ডামেন্টাল রাইট বলা হয়, মানে জনগণের মৌলিক অধিকার।
একটা শিশু আমাদের দেশে জন্মালেই সে শিক্ষিত হতে বাধ্য, সেই অধিকারটা রাষ্ট্র বা দেশের কোনো পার্সেন্ট তার থেকে কেড়ে নিতে পারবে না। যদি কেড়ে নেয় তাহলে সে হাইকোর্ট সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে বা আমাদের জুডিশিয়ারি সিস্টেমের দ্বারস্থ হতে পারে। অবশ্যই ন্যায় বিচার পাবে সেই ব্যক্তির বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, সংস্থার বিরুদ্ধে যে তাকে পড়াশোনা করতে বাধা দিচ্ছে। তবে এটা কিন্তু একটা এজ লিমিট বলে দেওয়া হয়, মানে 2002 সালে 86তম যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সংশোধনী আইনটা হয়েছিল সংবিধানের, সেখানে বলা হয় 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত একটা শিশুর বয়স যখন 6 থেকে 14 হবে তখন সমস্ত শিশুর বাধ্যতামূলক এবং অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করা হয়। সেই জন্য আমাদের দেশে সমস্ত প্রাইমারি স্কুলগুলো তৈরি করা হয়, সরকারি প্রাইমারি স্কুল, যেগুলোতে কি হয় সম্পূর্ণ অবৈতনিকভাবে পড়াশোনা করা হয় এবং করানো হয় এবং বইপত্র দেওয়া হয়, প্রয়োজনে জামা কাপড় দেওয়া হয়, সমস্ত ব্যবস্থা করে দেওয়া হয়। তাহলে কি 6 থেকে 14 বছর বয়সী শিশুদের যে শিক্ষিত হওয়ার অধিকারটা, সেইটা কিন্তু মৌলিক অধিকার। মানে কেউ ডক্টরেট পড়তে চাইলো বা কেউ ইঞ্জিনিয়ারিং পড়তে চাইলো, কোনো কারণে পড়তে পারলো না, সে কিন্তু তখন কোর্টের দ্বারস্থ হতে পারবে না। তাহলে পারবে কখন? যখন সে প্রিলিমিনারি শিক্ষাটা পাবে না। বোঝা গেল? এবার বলছে আর্টিকেল 51A, এটা ভীষণ ইম্পর্টেন্ট। আর্টিকেল 51A কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে বলা হয়েছে ফান্ডামেন্টাল ডিউটির কথা। ইন্ডিয়ান কনস্টিটিউশনের কোন আর্টিকেলে ফান্ডামেন্টাল ডিউটির কথা বলা হয়েছে, কোন পার্টে ফান্ডামেন্টাল ডিউটির কথা বলা হয়েছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো স্কিপ করা যাবে না। বোঝা গেল? আগে আমাদের অরিজিনাল কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল ডিউটির সংখ্যা ছিল কিন্তু কটা? 10টা। কিন্তু পরে আমাদের কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল ডিউটি একটা বেড়ে যায়। কটা হয়ে যায়? এটাও কিন্তু রাইট টু এডুকেশন যেবারে অ্যাড হয় তখনই এই ফান্ডামেন্টাল ডিউটিটা অ্যাড হয়। কি? 86তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 সালে যে সংশোধনী আইনটা হয়েছিল সেই অনুযায়ী আরও একটা ফান্ডামেন্টাল ডিউটি বেড়ে গিয়ে টোটাল 11টা ফান্ডামেন্টাল ডিউটি হয়ে গেল। আগে ছিল অরিজিনাল কনস্টিটিউশনে 10টা, খুব বেশি আসে। অরিজিনাল কনস্টিটিউশনে কটা ছিল, এখন কটা হয়েছে, কোন আর্টিকেলে বলা হয়েছে আর কোন পার্টে বলা হয়েছে। পার্ট 4 এতে বলা হয়েছে আমরা জানি, তাই তো? এবার বলছে চাইল্ড লেবারের কথা। কোন আর্টিকেলে চাইল্ড লেবার বন্ধ করার কথা বলা হয়েছে? আর্টিকেল 24-এ। ভীষণ আসে। চাইল্ড লেবার বন্ধ করার কথা বলা হয়েছে আর্টিকেল 24-এ। বোঝা গেল? কারণ 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুই তো দেশের নিয়ম অনুযায়ী পড়াশোনা করবে, তাহলে সে কেন দৈহিক পরিশ্রম করবে? বা দৈহিক পরিশ্রম এই বয়সের শিশুদের জন্য একটা অত্যাচারের সমান, সুতরাং তাদের সেটা ফেস করতে দেয়া যাবে না। সেই জন্য কোনো মানুষ যদি এই বয়সের শিশুদের চাইল্ড লেবার হিসাবে নিজের কাজে নিয়োগও করে তাহলে সেই ব্যক্তিরও শাস্তি অনিবার্য। এবার বলছে আর্টিকেল 32, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। বলছে হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। কে বলেছিল? বি.আর. আম্বেদকর। বি.আর. আম্বেদকর বলেছিল হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। কোন আর্টিকেলকে? বারবার এসছে প্রশ্নে, সেটা হচ্ছে আর্টিকেল 32-কে। বলছে রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস, মানে আর্টিকেল 32 অনুযায়ী জাস্ট বলা হয় সুপ্রিম কোর্টের দ্বারস্থ দেশের যে কোনো জনগণ হতে পারে কখন? যখন তার যে 6টা ফান্ডামেন্টাল রাইটের কথা বলা হয়েছে সেই ফান্ডামেন্টাল রাইট বিঘ্নিত হবে। তবে এটা একটা জিনিস যে বর্তমানে আমাদের 6টা ফান্ডামেন্টাল রাইট আছে, আগে ছিল মানে যখন কনস্টিটিউশন তৈরি হয় তখন ছিল 7টা ফান্ডামেন্টাল রাইট। তাহলে যেটা বাদ যায় সেটা কোনটা? রাইট টু প্রপার্টি। প্রপার্টির অধিকারটা কিন্তু বাদ যায়। তাহলে প্রপার্টির অধিকারটা ফান্ডামেন্টাল রাইট থেকে হয়ে যায় কি? লিগাল রাইট। তাহলে কি হয়? একটা ফান্ডামেন্টাল রাইট কমে গেল। তাহলে কটা রইল? 6টা ফান্ডামেন্টাল রাইট। কিন্তু গোটা ভারতের একটা মাত্র স্টেট, যেই স্টেটের নিজের আলাদা কনস্টিটিউশন রয়েছে, সেখানে কিন্তু এখনও
রাইট টু প্রপার্টি সেই স্টেটের জনগণের জন্য কি ফান্ডামেন্টাল রাইট, তারা যদি কোনো সম্পত্তি না পায় তাহলে সুপ্রিম কোর্টে যেতে পারে। বোঝা গেল? সেই স্টেটটার নাম কি? জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীর সেই স্টেট যেখানে এখনও ফান্ডামেন্টাল রাইট হিসাবে রাইট টু প্রপার্টি রয়ে গেছে। এবার বলছে আর্টিকেল 226 অনুযায়ী, ভীষণ ইম্পর্টেন্ট, 32 অনুযায়ী সুপ্রিম কোর্ট ফান্ডামেন্টাল রাইট যদি জনগণের পূরণ না হয় বিচার করতে পারে। আর হাইকোর্ট মানে জনগণ যদি হাইকোর্টের দ্বারস্থ হয় তাহলে হাইকোর্ট বিচার করতে পারে কি ফান্ডামেন্টাল রাইট নিয়ে, কখন? যখন তার ফান্ডামেন্টাল রাইটগুলো বিঘ্নিত হবে, সেটা আর্টিকেল কি 226 অনুযায়ী। বোঝা গেল? এবার বলছে আর্টিকেল 79 অনুযায়ী 79 কি বলছে, আমাদের দেশে যে পার্লামেন্ট একটা তৈরি হবে সেই কথাটা সর্বপ্রথম বলা হয়েছে আর্টিকেল 79-তে। মানে আমাদের দেশে পার্লামেন্টে কি থাকে? একটা আপার হাউস থাকে মানে রাজ্যসভা, একটা লোয়ার হাউস থাকে মানে লোকসভা, আর সবার ওপরে থাকে প্রেসিডেন্ট। এই স্ট্রাকচার এবং পার্লামেন্ট তৈরি হবে, পার্লামেন্টের দায়িত্ব এবং কিভাবে শাসন হবে এই সমস্ত নিয়ে আলোচনা করা হয়। কোথায়? আর্টিকেল 79-তে। আর্টিকেল 79-তে কী কথা বলা হয়? আমাদের দেশে একটা পার্লামেন্ট থাকবে, এটুকুন বলা হয়। এবার বলছে আর্টিকেল 168, এটাও খুব ইম্পর্টেন্ট। এখানে সেন্ট্রালে যেমন পার্লামেন্ট তৈরি হবে, স্টেটে তৈরি হবে বিধানসভা, বিধান পরিষদ, এইসব নিয়ে স্টেট লেজিসলেচার। কারণ কি এখানেও আপার হাউস কি? বিধান পরিষদ, লোয়ার হাউস কি? বিধানসভা, সবার উপরে থাকে কি? রাজ্যপাল। সেই একই রকম স্ট্রাকচার এইটা তৈরি হওয়ার কথা বলা হয়েছিল কত নম্বর আর্টিকেলে? 168 নম্বর আর্টিকেলে। বোঝা গেল? এবার বলছে আর্টিকেল 110, ডেফিনেশন অফ মানি বিল। আমাদের দেশে মানে যে কোনো বিষয়ে, যে কোনো খাতে যে টাকা খরচা হয় তার জন্য বিল স্যাংশন করতে হয়, পার্লামেন্ট থেকে বিল পাস করতে হয়। ঠিক তেমনি যে মানি বিল পাস করা হয়, একটা মানি বিল যে আমাদের দেশে থাকবে, যে মানি বিলের অস্তিত্বের কথা আর্টিকেল 110-এ বলা হয়েছে। বারবার এক্সামে আসা কোশ্চেন। আর বাজেটের কথা বলা হয়েছে কবে? আর্টিকেল 112-তে। আমাদের দেশে প্রতি বছর অ্যানুয়াল বাজেট পেশ করা হয়, সেখানে টোটাল কতটা কর মানে রাজস্ব উঠছে, কতটা খরচা হয়েছে, এবং এই রাজস্ব এবং খরচার মধ্যে কতটা অতিরিক্ত হচ্ছে বা কতটা কম পড়ছে বা সমান হচ্ছে কি না, এই সমস্ত যাচাই করা হয়। তো এই যে মানে স্বচ্ছতা, রাজ্য শাসনে স্বচ্ছতা রাখার জন্য পার্লামেন্টে কি হয়? প্রতি বছরে বাজেট পেশ করা হয়, যাতে আর্থিক দিক দিয়ে আমাদের দেশ ক্লিয়ার থাকে এবং এগিয়ে যেতে পারে, একটা স্বচ্ছ স্টেপ বাই স্টেপ ধারণা তৈরি হয়। তাহলে সেখানে প্রতি বছর কি হয়? ফাইন্যান্স অ্যানুয়াল ফাইন্যান্স বাজেট পেশ করা হয়। সেই বাজেটটাকে আমাদের ফাইন্যান্স মিনিস্টার পেশ করেন, তাই তো? এই যে বাজেট পেশ করার কথা বলা হয়েছিল আর্টিকেল 112-তে। আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি, আমাদের ফাদার অফ ইন্ডিয়ান বাজেট কাকে বলা হয়? জিকের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। ফাদার অফ ইন্ডিয়ান বাজেট কেউ পারবে? পিসি মোহালানবিসকে বলা হয়। পিসি মোহালানবিসকে বলা হয় কি? ফাদার অফ ইন্ডিয়ান বাজেট। দাঁড়াও এখানে ধরলো না, নিচে লিখি, নবিস। পিসি মোহালানবিসকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান বাজেট। বোঝা গেল? পিসি মোহালানবিস। তারপর বলছে আর্টিকেল 280 নম্বর আর্টিকেল কি নিয়ে ডিল করেছে? ফরমেশন। আচ্ছা, ফাইন্যান্স বিল নিয়ে ডিল করেছে আর্টিকেল 117। এটাও ইম্পর্টেন্ট। ফাইন্যান্স বিল নিয়ে কোন আর্টিকেল ডিল করছে? 117। এটুকুন প্রশ্ন আসে। এবার বলছে আর্টিকেল 280 ফরমেশন অফ ফাইন্যান্স কমিশন। আমাদের দেশে যে একটা ফাইন্যান্স কমিশন তৈরি হবে, সেই ফাইন্যান্স ডিপার্টমেন্ট বা ফাইন্যান্স কমিশন যারা এই সমস্ত ফাইন্যান্সিয়াল ব্যাপারগুলো, বিভিন্ন ব্যাপারগুলো দেখবে, জনগণের দরকার চাহিদা বুঝবে, সেই অনুযায়ী রেকমেন্ডেশন করবে, সেই ফাইন্যান্স কমিশন তৈরি করার কথা বলা হয় আর্টিকেল 280-তে। ভীষণ ইম্পর্টেন্ট।
এবার আমাদের দেশে ফার্স্ট যে ফাইন্যান্স কমিশন তৈরি হয়েছিল কবে? 1951 সালে। আমাদের দেশ স্বাধীন হয়েছে 1947। 1950 সালে সংবিধান কার্যকর হয়, আর এই সংবিধান মেনে 1951 সাল থেকে ফাইন্যান্স কমিশন তৈরি হয়। এবং ফার্স্ট ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? বারবার আসে, কে.সি. নিয়োগী। বোঝা গেল? এটা কি দেখে? রেভিনিউ ডিস্ট্রিবিউটেড বিটুইন দ্য ইউনিয়ন অ্যান্ড স্টেট অন দ্য রেকমেন্ডেশন অফ ফাইন্যান্স কমিশন। প্রতি বছর ফাইন্যান্স কমিশন রেকমেন্ডেশন করে যে কতটা রেভিনিউ স্টেট পাবে, কতটা রেভিনিউ সেন্ট্রাল পাবে। বিভিন্ন রিসার্চ ওয়ার্ক করার পর প্রয়োজনীয়তা বুঝে কিন্তু এই রেকমেন্ডেশন করা হয়। ফলে কি হয়? একটা আইডিয়া পার্লামেন্ট পেয়ে যায় স্টেট আর সেন্ট্রালের মধ্যে রাজস্ব ভাগ করার ক্ষেত্রে। ফাইন্যান্স কমিশনের আরও বহুবিধ দায়িত্ব রয়েছে, ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ডিপার্টমেন্ট। এই ফাইন্যান্স কমিশন কিন্তু টোটাল 5 জন মেম্বার নিয়ে তৈরি হয়। একজন থাকে চেয়ারম্যান আর 4 জন আলাদা মেম্বার থাকে। টোটাল 4 জন মেম্বার আর তার উপরে থাকে একজন চেয়ারম্যান। এই নিয়ে তৈরি হলো কি? ফাইন্যান্স কমিশন। এবার বলছে এই ফাইন্যান্স কমিশনের যে মেম্বাররা থাকে তারা অ্যাপয়েন্ট হয় কার দ্বারা? প্রেসিডেন্টের দ্বারা। এবার বলছে দ্য চেয়ারম্যান অফ দ্য ফাইন্যান্স কমিশন মাস্ট হ্যাভ নলেজ অফ পাবলিক অ্যাফেয়ার। এটা পুরো পরীক্ষার কোশ্চেন, জাস্ট টুকে দিয়েছি। এই কোশ্চেনটা এসেছিল, 3টে আলাদা অপশান ছিল, সঙ্গে ছিল পাবলিক অ্যাফেয়ার। তাহলে একজন ফাইন্যান্স কমিশনার বা একজন ফাইন্যান্স কমিশনের মেম্বার হতে হলে বা চেয়ারম্যান হতে গেলে জনগণের নিডস, পাবলিক অ্যাফেয়ার এই সমস্ত বিষয়ে যথেষ্ট গভীরে এবং বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, তা নাহলে সঠিক রেকমেন্ডেশন হবে না। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকুক, এর সেকেন্ড পার্টটা পরের ভিডিওতে আসছে। এই আর্টিকেলগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এই কটা আর্টিকেল মনে রাখলে কিন্তু পরীক্ষায় অনেক বেশি কমন পাওয়া যায় এবং কমন পাওয়ার কিন্তু প্রবণতা অনেক বেশি হয়ে যায়। যদি ডিসিশানই নিয়ে নাও যে আমি কনস্টিটিউশনে বেশি পড়বো না, আমি এই ধরনের এক্সাম ট্রাই করব, ক্লারিক্যাল লেভেল বা কিছু, তাহলে সেখানেও কিন্তু কনস্টিটিউশনে অনেক প্রশ্ন আসে। তাই শর্টে যদি পড়তে চাও তাহলে এই আর্টিকেল পরপর যে পার্টগুলো আমি ভিডিওগুলো আপলোড করব সেগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হবে তোমাদের জন্য। আমি রিকোয়েস্ট করব এগুলো স্কিপ না করার জন্য। আর এখানে পরপর আর্টিকেলগুলো কিন্তু ক্রোনোলজিক্যালি সংখ্যা ছোট থেকে বড় নেই, যখন যেরকম এক্সামে পেয়েছি দেখে সলভ করতে গিয়ে সেই অনুযায়ী কিন্তু এগুলোকে কালেক্ট করা হয়েছে। এর পিছনে অনেক রিসার্চ ওয়ার্ক রয়েছে, এগুলো পেয়ে আবার এর থেকে শর্ট করতে যেও না, এটা সবচেয়ে শর্টেস্ট ফর্মে দেওয়া হয়েছে। তো আর যারা WBCS-এর জন্য প্রিপারেশান নেবে তারা ডিটেলস দেখো, কনস্টিটিউশন সাবজেক্টটা খুব ভালোভাবে আশা করি বুঝে যাবে, যেটুকু দরকার সেটুকু বুঝে যাবে। আর যারা CGL-এর জন্য তৈরি হচ্ছে তারাও কিন্তু ডিটেলস আমার ভিডিওগুলো দেখো, সমস্ত এক্সামের জন্য কিন্তু প্রচণ্ড হেল্পফুল হবে। বোঝা গেছে? আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকুক। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। কেন কি প্রত্যেকটা ভিডিও বানাতে কিন্তু অনেক পরিশ্রম লাগে, অনেক রিসার্চ ওয়ার্ক লাগে। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক বুঝতে সাহায্য করবে, অনেক হেল্প করবে যে তোমাদের আদেও জিনিসটা ভিডিওগুলো তোমাদের উপকারে আসছে কি না। আমি তো বুঝতে পারছি না, আমি তো কথা বলতে পারছি না তোমাদের সাথে, সেটা কমেন্টে তোমরা জানাতে পারো আমাকে বা লাইক করে জানাতে পারো। আর যাবতীয় কম্পিটিটিভ এক্সাম রিলেটেড যে কোনো যদি তোমাদের ইনফরমেশান লাগে, ভিডিও লাগে বা কোনো রকম আলোচনার দরকার হয়, আমাকে কমেন্ট বক্সে তুমি কমেন্ট করতে পারো।